প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় আসক্তি, নৈতিকতা ও অধিকার এই বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আজকে এই সুন্দর ভিজুয়াল ইন্টারেক্টিভ ক্লাসটি শুরু করা যাক। প্রথমেই রয়েছে ডিজিটাল আসক্তি, বিনোদন যখন বিপদ। তোমরা অনেকেই মোবাইলে বা কম্পিউটারে গেমস খেলে থাকো, ঠিক আছে? এই গেমসটা কিন্তু একসময় ধীরে ধীরে আসক্তিতে রূপান্তরিত হয়। কম্পিউটার গেম বা সোশ্যাল নেটওয়ার্ক শুরুতে নিছক বিনোদন মনে হলেও এটি ধীরে ধীরে ভয়ানক আসক্তিতে রূপ নিতে পারে। গবেষণায় দেখা গেছে কোনো একটা কম্পিউটার গেমে তীব্রভাবে আসক্ত একজন মানুষের মস্তিষ্কে বিশেষ এক ধরনের উত্তেজক রাসায়নিক দ্রব্যের আবির্ভাব হয়। আচ্ছা, এরকম একটি উত্তেজক রাসায়নিক দ্রব্যের নাম হলো ডোপামিন, ঠিক আছে? ডোপামিন। তো কেউ যদি গেমস খেলে অথবা মাদকদ্রব্য নেয়, উভয় ক্ষেত্রেই এই ডোপামিন হরমোনটা নিঃসরণ হয়। এই প্রক্রিয়াটি অনেকটা মাদকাসক্তির মতো কাজ করে। এটি কেবল শিশুদের নয়, বয়স্কদেরও প্রভাবিত করতে পারে। আসক্তির চরম পরিণতি বিশ্বজুড়ে উদাহরণ। যখন ভার্চুয়াল জগৎ বাস্তবের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যখন তুমি মনে করবে যে আমার বাস্তব জগতের প্রয়োজন নেই, আমার এই ভার্চুয়াল জগৎ বা গেমের জগৎ বা ইন্টারনেটের জগৎ এটাই আমার কাছে বেশি। তো দক্ষিণ কোরিয়ার একটি কেস স্টাডিতে দেখা গেছে একজন মানুষ টানা 50 ঘন্টা কম্পিউটার গেম খেলে মৃত্যুবরণ করেন। আর চীনে দেখা গেল এক দম্পতি কম্পিউটার গেম খেলার অর্থের যোগান দিতে তাদের নিজের শিশু সন্তানকে বিক্রি করে দিয়েছিল। তো তুমি চিন্তা করো, গেম খেলার আসক্তি এতটাই চরম পর্যায়ে পৌঁছে গেছে যে একজন মানুষ তার নিজের শিশু সন্তান, ঠিক আছে, তাকেও বিক্রি করে দিচ্ছিল। আচ্ছা, এই গেমস খেলার ফলে কি হয়? মস্তিষ্কের গঠনে পরিবর্তন এবং সাধারণত কাণ্ডজ্ঞান লোপ পায়, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে গেমস খেলতে খেলতে আসক্তি মানুষের এতটাই চরম পর্যায়ে পৌঁছায় যে মানুষ তার হিতাহিত জ্ঞান এবং বাস্তব দুনিয়া ভুলে যায় এবং সে নানান উদ্ভট কাণ্ড করে বসে। প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। আচ্ছা, এরপরে আমরা সামাজিক যোগাযোগ ও নার্সিসিজম এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। নার্সিসিজম কি? মনোবিজ্ঞানীদের মতে নিজেকে জনপ্রিয় করে তোলা এবং নিজের সম্পর্কে তুচ্ছ খুঁটিনাটি সবার সামনে তুলে ধরার সুপ্ত বাসনা বা অসুস্থ প্রতিযোগিতাই হলো নার্সিসিজম, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে আমি যা করতেছি তাই বোধহয় অনেক বড়, তাই বন্ধুদেরকে দেখাতে হবে। দেখো বন্ধুরা, আজকে আমি পদ্মা সেতুতে ঘুরতে এসেছি, আজকে আমি কুয়াকাটা ঘুরতে এসেছি, দেখো বন্ধুরা আজকে আমি বিরিয়ানি খাচ্ছি, বাড়িতে খিচুড়ি তৈরি করে খাচ্ছি, বনভোজন খাচ্ছি, বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছি, চা খাচ্ছি, কিংবা প্রিয়তমার সাথে পার্কে গিয়েছি। এই সব বিষয়গুলো ছবি তুলে ফেসবুকে পোস্ট করা আর এই ধরনের চিন্তাভাবনা, এগুলোই হচ্ছে নার্সিসিজম। এখানে দেখো, আমি একটা ছবি দিয়েছি, সেখানে দেখা যাচ্ছে যে আমি মোবাইলে নিজেকে রাজার স্থানে দেখতে পাচ্ছি, যেন আমি এই পৃথিবীর রাজা, ইন্টারনেট জগতের রাজা, তোমাদের সবার থেকে শ্রেষ্ঠ, ঠিক আছে? এটাই হচ্ছে নার্সিসিজম। সামাজিক যোগাযোগ সাইটগুলোর সাফল্য নির্ভর করে ব্যবহারকারীরা কত দক্ষভাবে সাইটে আসক্ত হতে পারে তার উপরে, ঠিক আছে? তাহলে সামাজিক যোগাযোগ সাইট কোনগুলো বলো তো? ফেসবুক, ঠিক আছে, তারপরে কি ইউটিউব, টিকটক, তাই না? টিকটক। তো এই সাইটগুলো কতটা সফল হবে, কতটা টাকা পয়সা কামাতে পারবে, সেটি নির্ভর করে এই সাইটগুলোর ইউজার, অর্থাৎ তুমি আমি, এরা কতটা এই সাইটগুলোতে জড়িয়ে গেছি, কতটা আসক্তি বা অ্যাডিক্টেড হয়ে গেছি, ঠিক আছে? আমরা যতটাই এই সাইটগুলো বা ফেসবুক, ইউটিউব এগুলো চালাবো, আমরা ততটাই আসক্ত হব এবং ততটাই ওদের লাভ হবে, ঠিক আছে? আচ্ছা, এর প্রভাব কি? ব্যবহারকারী প্রতিটি লাইক বা কমেন্টের অপেক্ষায় থাকে এবং এতে প্রচুর কর্মঘণ্টা ও সময় অপচয় হয়ে থাকে। এখন তুমি বলতে পারো যে স্যার, আচ্ছা এই গেমস কোম্পানি আর ফেসবুক, ইউটিউব কোম্পানি, টিকটক কোম্পানি এরা আসলে আয় কিভাবে করে? একটা ছোট্ট প্রশ্ন। তুমি তো ওদের অ্যাপসগুলো ফ্রিতে চালাচ্ছ, তাই না? একদমই ফ্রি ফায়ার খেলতে টাকা লাগে না, ফেসবুক চালাতে টাকা লাগে না, ইউটিউব চালাতে টাকা লাগে না। তাহলে
ক্ষতিটা কি? তোমার তো কোনো টাকা খরচ হচ্ছে না, তুমি তো সারাদিন এই ফেসবুক, ইউটিউব, টিকটক আর ফ্রি ফায়ার এগুলো চালাতে পারো। তো সমস্যা হয়, ব্যাপারটা হলো এই যে কোম্পানিগুলো, এই কোম্পানিগুলো তোমাকে অ্যাড দেখায়। আর যেসব কোম্পানি ওদেরকে টাকা দেয়, যেমন ফুডপান্ডা, দারাজ, ঠিক আছে, এদের মতো অনেক কোম্পানি ফেসবুক, ইউটিউব, টিকটককে টাকা দেয় যে আমাদের অ্যাডগুলো তুমি ব্যবহারকারী বা তুমি আমি আমাদের মতো ইউজারকে যেন দেখানো হয়, ঠিক আছে। এর ফলে ওইসব কোম্পানি অর্থাৎ ফেসবুক, ইউটিউব এরা প্রচুর টাকা খরচ মানে উপার্জন করতে পারে, বুঝতে পারছো? তো এই জন্যই আমরা যতই এইসব অ্যাপসগুলো বেশি বেশি চালাবো ততই ওনাদের লাভ হবে, বুঝতে পেরেছো? ওনারা চায় সারাদিন আমরা আমাদের নিজেদের কাজকর্ম ভুলে গিয়ে ওনাদের অ্যাপসগুলো চালাই। প্রিয় শিক্ষার্থী, সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার। বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। তো এই সব আসক্তি থেকে মুক্তির উপায় কি? এক হচ্ছে জনসচেতনতা, আর একটা হচ্ছে স্বীকারোক্তি। এই যে ভার্চুয়াল জগৎ থেকে বাস্তব দুনিয়া ফিরে যেতে হবে, সমস্যা স্বীকার করা। তুমি যে আসক্ত, ঠিক আছে, তুমি যে ধীরে ধীরে ফেসবুক, ইউটিউব, টিকটক বা ফ্রি ফায়ার গেমসে আসক্ত হয়ে গেছো, এটা তোমাকে আগে নিজে বুঝতে হবে। তুমি যদি নিজে না বোঝো যে এটাতে তুমি আসক্ত হয়ে গেছো, তাহলে আর তুমি এখান থেকে বের হতে পারবে না। যখন তুমি বুঝবে যে আসলেই তো এটা তো আমার প্রচুর কর্মঘণ্টা, প্রচুর সময় নষ্ট করতেছে, আমি তো এটা ছাড়া থাকতে পারি না, আমি 6 ঘন্টা গেমস না খেললে আমার মনে হয় যেন আমি এখনই গেমের মধ্যে ঢুকে শ্যুট করি, গুলি করি, তাই না? তো এটা আগে তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ, তুমি আসক্ত হয়ে গেছো, এখন তোমাকে এখান থেকে বের হতে হবে। দেখো, বলেছে কি, প্রথম যেটা করতে হবে সমস্যা স্বীকার করা। যারা আসক্ত তারা অনেক সময় বুঝতেই পারে না যে তারা সমস্যায় আছে, তাই আসক্তি স্বীকার করাটা মুক্তির প্রথম ধাপ। তাহলে মুক্তির প্রথম ধাপ কি? তুমি যে আসক্ত সেটা স্বীকার করতে হবে। পরীক্ষা, যখনই গেম বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে দৈনন্দিন কাজ যেমন লেখাপড়া, খেলাধুলা ব্যাহত হয় মানে হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে, তখনই সতর্ক হতে হবে যে এই আমি যে 2 ঘন্টা ফেসবুক চালালাম, আমি 2 ঘন্টা যদি আমি পড়াশোনা করতাম বা কোনো একটা কাজ করতাম, তাহলে তো আমি অনেকটা এগিয়ে যেতে পারতাম। তাহলে তো আমাকে সতর্ক হতে হবে, এগুলো তো বেশি চালানো যাবে না। করণীয় কি? নিজের জীবনের গুরুত্বপূর্ণ কাজের এবং কম্পিউটার গেমের একটি তালিকা তৈরি করতে হবে। কোনটির কারণে কোনটি ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নিজেকে বুঝতে হবে, বুঝতে পারছো যে এই কারণে আমার এই ক্ষতি হচ্ছে। এরপরে কি? আসক্তি মুক্তির কার্যকর কৌশল ও পরিকল্পনা, ঠিক আছে। আসক্তি মুক্তির জন্য কি করতে হবে? আগে কি ছিল? দেখা যায় তোমার এই যে সম্পূর্ণ লাল অংশটুকু স্ক্রিন টাইম ছিল, অর্থাৎ তুমি ফোনে কত ঘন্টা কাটাও, আর এতটুকু ছিল তোমার বাস্তব জীবন, ঠিক আছে। এখন কি করতে হবে? তোমার স্ক্রিন টাইম কমিয়ে আনতে হবে জীবনের অল্প একটু সময়, আর বাকি পুরোটা সময় তোমাকে সৃজনশীল কাজকর্ম করতে হবে। পড়ালেখা, বই পড়া বা যে কোনো বাড়ির কাজ, ঠিক আছে, পোশাক আশাক ধৌত করা, গোসল করা, নিজের যত্ন, তো এগুলো করতে হবে। সময় নির্ধারণ, কম্পিউটার বা ইন্টারনেটের জন্য একটি নির্দিষ্ট সময় বরাদ্দ করতে হবে, যেমন দিনে 1 ঘন্টা। তোমাকে একটা সংকল্প রাখতে হবে যে আমি দিনে 1 ঘন্টার বেশি গেমস খেলবো না বা ফেসবুক চালাবো না। কঠিন সিদ্ধান্ত, প্রয়োজনে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দিতে হবে বা প্রযুক্তির ব্যবহার কমিয়ে আনতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে একটা কথা আছে, একটা টার্ম আছে, সেটাকে বলা হয় ফিয়ার অফ মিসিং আউট, ঠিক আছে, বা ফোমো। এই ফোমো জিনিসটা কিন্তু এই ফেসবুক, ইউটিউব বা গেমস কোম্পানিরা কাজে লাগায়, যেন তোমার মনে হবে কি যে আমি যে কতক্ষণ ফেসবুকে ঢুকলাম না, এই বুঝি কিছু একটা মিস হয়ে গেল, কোনো একটা পৃথিবীতে ঘটে যাওয়া জিনিস, বাংলাদেশে ঘটে যাওয়া কোনো একটা বিনোদন বুঝি আমার চোখের সামনে থেকে মিস হয়ে গেল, আমি বুঝি সেটা জানতে পারলাম না, দেখতে পারলাম না। আমার বন্ধুরা জেনে গেছে, বন্ধুরা ভাইরাল জিনিসগুলো জেনে গেছে, দেখে ফেলেছে, ট্রেন্ড কি সেটা বুঝে গেছে, ট্রেন্ড অনুযায়ী ছবি আপলোড করছে, আমি বোধহয় এটা পারলাম না, আমি বোধহয় পিছিয়ে গেলাম সমাজ থেকে। আসলে এটাই হচ্ছে ফোমো। এই ফোমো এর কারণেই তুমি প্রতিনিয়ত ফেসবুকে ঢুকো, প্রতিনিয়ত ইউটিউবে ঢুকো, প্রতিনিয়ত গেমসে ঢুকো, ঠিক আছে। এই ফোমোটা কাটাতে হবে, এটা আমি তোমাদের জন্য এক্সট্রা একটা পয়েন্ট বলে দিলাম। এবার কি? বিকল্প মনোযোগ, সেই সময়টিতে সৃজনশীল কাজ করতে হবে, যেমন বই পড়া, শরীর চর্চা, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এগুলো করতে হবে, তাই তো? তাহলে আমরা বুঝলাম যে আসক্তি থেকে কিভাবে আমরা নিজেদেরকে সরিয়ে আনবো ধীরে ধীরে, এই যে ইন্টারনেট জগৎ বা মোবাইল কম্পিউটারের আসক্তি থেকে নিজেদেরকে এখান থেকে ফিরিয়ে আনবো।
দেখছে কি, মনে রাখতে হবে জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান, সেই মুহূর্তগুলো গঠনমূলক কাজে ব্যয় না করে কোনো একটি আসক্তির পেছনে ব্যয় করা খুবই বড় অপরাধ বা খুবই বোকামি। বোঝা গেল? আচ্ছা, তো আমরা আসক্তি কি, আসক্তি থেকে কিভাবে বের হয়ে আসতে হবে এটা এতক্ষণ বুঝলাম। এবার আমরা শিখব পাইরেসি। ঠিক আছে, পাইরেসি কথার অর্থ হচ্ছে ডিজিটাল চুরি। হুম, তো পাইরেসি জিনিসটা কি? দেখো, তুমি কি মুভি দেখো কখনো? দেখা যায় একটা নতুন মুভি আসছে, কিন্তু সেটা তুমি কোথাও পাচ্ছ না, ইউটিউবেও পাচ্ছ না। তো ওই মুভিটা দেখতে হলে তোমাকে ওটিটি সাবস্ক্রিপশন নিতে হবে, অর্থাৎ নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, সোনি লিভ, এ ধরনের বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে টাকা দিয়ে কিনে তুমি সেই মুভিটা দেখতে পারবে। কিন্তু যারা একটু পাকনা পোলা পান, যারা একটু চালাক ছেলে পান, তারা কি করে, বিভিন্ন ওয়েবসাইট ঘুরে গুগল ক্রোম এসব থেকে ওই মুভিটা ডাউনলোড করে। এই যে ওই মুভিটা তুমি কোনো টাকা পয়সা ছাড়াই, মালিকের অনুমতি ছাড়াই তুমি যে ডাউনলোড করে দেখতেছো, এটাই হচ্ছে পাইরেসি। বোঝা গেল? পাইরেসি হচ্ছে মেধার অবৈধ ব্যবহার। সংজ্ঞা: লেখকের বা নির্মাতার অনুমতি ছাড়া সফটওয়্যার, সিনেমা, সাহিত্য হুবহু কপি করা থেকে হুবহু কপি করা বা বিতরণ করাকে পাইরেসি বলা হয়। এটি কপিরাইট আইনের লঙ্ঘন। তাহলে কি শুধু সিনেমা নয়, গান, কোনো বই, ঠিক আছে, কোনো সফটওয়্যার বা অ্যাপ, এগুলো যদি তুমি টাকা পয়সা ছাড়া তুমি যদি অবৈধভাবে কোনো সাইট থেকে, গুগল ক্রোম এই জায়গা থেকে নামাও, ডাউনলোড করো, সেটাই হচ্ছে পাইরেসি। কম্পিউটার সফটওয়্যারের অবিকল প্রতিলিপি তৈরি করা খুব সহজ হওয়ায় এই অপরাধটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। মনে করো একটা সফটওয়্যার আছে, তোমরা কি চেনো, মনে করো ক্যাপকাট প্রো, ঠিক আছে, ক্যাপকাট প্রো। এখন এই ক্যাপকাট প্রো চালাতে টাকা পয়সা লাগে, ঠিক আছে। এই ক্যাপকাট প্রো সফটওয়্যারটা যখনই তুমি টাকা ছাড়া বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করবা, সেটাই হবে পাইরেসি। তুমি একটা গান, সেটা শুনতে টাকা লাগবে, কিন্তু তুমি সেই গানটা কোনো একটা জায়গা থেকে ডাউনলোড করে শুনতেছো বা বিক্রি করতেছো, যাই করো না কেন, এটাও পাইরেসি। আচ্ছা, এরপরে কি, বিএসএ, বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স প্রতিবেদন 2011, বাংলাদেশের ব্যক্তিগত কম্পিউটার ব্যবহারকারীদের 10 জনের মধ্যে 8 জনই পাইরেসি মুক্ত নন, অর্থাৎ সফটওয়্যার পাইরেসি এখানে একটি বড় সমস্যা। ঠিক আছে, তো বাংলাদেশে প্রতি 10 জন কম্পিউটার ব্যবহারকারী, যেমন আমি একজন কম্পিউটার ব্যবহার করি, এই 10 জন কম্পিউটার ব্যবহারকারীর মধ্যে 8 জনই কোনো না কোনোভাবে পাইরেটেড সফটওয়্যার বা যে কোনো ফাইল তারা ব্যবহার করতেছে। বোঝা গেল? এখন তুমি যদি জিজ্ঞেস করো, স্যার আপনি কি পাইরেটেড কিছু ব্যবহার করেন? না, এই মুহূর্তে না, তবে হ্যাঁ, হয়তো আমি আগে করেছি বিভিন্ন সফটওয়্যার, যেমন কি আছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা উইন্ডার তো অবশ্য চুরি করা হয় না, ওটা এমনি আমি ব্যবহার করি। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। তো এই পাইরেসি করাটা উচিত না, যেটা আমি এখন করি না। কপিরাইট জিনিসটা কি? কপিরাইট হচ্ছে একটা জিনিস যে তোমার, ঠিক আছে, একটা ভিডিও তুমি ছাড়লা ইউটিউবে, সেই ভিডিওটা আরেকজনে ডাউনলোড দিয়ে সেও তো ছাড়তে পারে, কিন্তু ওই ভিডিওটা যে তোমার, সেই জিনিসটাই হচ্ছে কপিরাইট। সংজ্ঞা: কপিরাইট হলো সৃজনশীল কর্মের যেমন সাহিত্য, শিল্প, সফটওয়্যার এর ওপর নির্দিষ্ট সময় পর্যন্ত নির্মাতার মালিকানা বা স্বত্বাধিকার। ঠিক আছে, অর্থাৎ একটা ভিডিও, একটা গান, একটা কবিতা, একটা গল্প, একটা শিল্প বা কোনো আর্ট, কোনো সফটওয়্যার, এগুলো যার, সেই মালিকের যে সত্ত্ব বা শতাধিকার বা মালিকানা, এটাই হচ্ছে কপিরাইট। আইনগত অধিকার: কপিরাইট আইনের আওতায় সংশ্লিষ্ট উদ্যোক্তা, নির্মাতা বা প্রোগ্রামার তাদের মেধাস্বত্ব সংরক্ষণ করতে পারেন। ঠিক আছে, তো তোমাকে আমি ছোট উদাহরণ দিয়ে বোঝাই। যেমন তুমি যদি টি সিরিজ বা সোনি মিউজিক ইন্ডিয়া এদের কোনো গান যদি তুমি ডাউনলোড করে আবার আপলোড করো, তখনই দেখবা কপিরাইট স্ট্রাইক খেয়ে তোমার ইউটিউব চ্যানেল নাই হয়ে গেছে। সেগুলো কেন হয়? কারণ তারা ওই যে টি সিরিজ বা মানে গানের যারা প্রকৃত মালিক, তারা কি করে, তারা কপিরাইট আইনের মাধ্যমে ইউটিউবকে বলে দেয়, ভাই এইসব গান কিন্তু আমাদের কোম্পানির, তাই এইসব গান যদি কোনো ছেঁচড়া পোলাপান ডাউনলোড করে আবার আপলোড করে, তাহলে যেন তার চ্যানেলটাকে গায়েব করে দেওয়া হয়। ঠিক আছে, কপিরাইট স্ট্রাইক মেরে উড়িয়ে দেওয়া হয়। আমি তোমাকে সহজে বুঝালাম আর কি। তো তাদের কিন্তু কপিরাইট আছে সেই সব গানের। বোঝা গেল? আচ্ছা, লঙ্ঘন মানে কি? অমান্য করা। তুমি ওই তাদের কপিরাইট আইন অমান্য করে তাদের সফটওয়্যার চুরি করলা, তাদের গান চুরি করলা,
করে নিজের কাজে লাগালা, সেটাই হচ্ছে লঙ্ঘন। স্রষ্টার অনুমতি ব্যতীত ওই সফটওয়্যারের প্রতিলিপি করা বা সেটির পরিমার্জন করে নতুন কিছু সৃষ্টি করা আইনের দৃষ্টিতে অবৈধ। তাহলে আমরা বুঝলাম যে এই সফটওয়্যার বা সেই যে সাহিত্য শিল্প এগুলো যারা তৈরি করছে তার অনুমতি ছাড়াই যদি তুমি সেগুলো নাও কপি করো, তাহলেই তুমি সেই আইনটাকে লঙ্ঘন করছো এবং সেটা কিন্তু আইনের দৃষ্টিতে অবৈধ। আচ্ছা, কপিরাইট আইনের প্রয়োজনীয়তা। আমরা কিন্তু সবাই বুঝি কপিরাইট আইনের প্রয়োজনীয়তা কি, কারণ কপিরাইট আইন যদি না থাকতো তাহলে একজনের সফটওয়্যার আরেকজনের নির্দ্বিধায় চুরি করে চালাতো, তাই নয় কি? আচ্ছা, যেমন সার্কেল অফ ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা। একজনের মাথায় একটা আইডিয়া আসছে, সে অনেক পরিশ্রম করে সেই জিনিসটি তৈরি করেছে, হয়তো সে একটি সফটওয়্যার তৈরি করেছে বা একটি ইউটিউব ভিডিও তৈরি করেছে, একটি গান বা শর্ট ফিল্ম তৈরি করেছে, সে ওইটাকে এরপরে কপিরাইট আইনের মাধ্যমে সুরক্ষিত করে রেখেছে যে এটা যেন কেউ চুরি না করতে পারে, এবং সে সেটা স্বীকৃতি পেয়েছে এবং সেটা থেকে আস্তে আস্তে টাকা কামাচ্ছে। কিন্তু এইটা যদি অন্য কেউ নিয়ে যেত, একটা চোরে চুরি করে সে যদি নিয়ে গিয়ে মনে করো এভাবে টাকা কামাতে চাইতো, তাহলে কি সেটা কি হইতো? সেটা হইতো অবৈধ। বুঝতে পেরেছি? এটাই হচ্ছে কপিরাইট আইনের প্রয়োজনীয়তা। আচ্ছা, এরপরে কি আছে? অর্থনৈতিক সুরক্ষা। সৃজনশীল কর্মীরা তাদের মেধা ও পরিশ্রম দিয়ে যা তৈরি করেন তার পারিশ্রমিক ও স্বীকৃতি নিশ্চিত করা এই আইনের লক্ষ্য। উৎসাহ। যদি কাজের স্বীকৃতি বা মূল্য না পাওয়া যায় তবে নির্মাতারা নতুন কিছু সৃষ্টিতে আগ্রহ হারিয়ে ফেলবেন। যদি নির্মাতারা যদি কাজের স্বীকৃতি বা টাকা না পায়, মনে করো একজনই ইউটিউবে একটা অনেক কষ্ট করে একটা নাটক তৈরি করলো, সেই নাটকের টাকা যদি সেই ক্রিয়েটর না পায়, ঠিক আছে, সেই নাটকের টাকা যদি সেই ক্রিয়েটর না পায় তখন কিন্তু তার কষ্টটা বৃথা হয়ে গেল এবং সে কিন্তু আর নতুন নাটক তৈরি করবে না ইউটিউবে। এজন্যই এই কপিরাইট আইনটা রয়েছে। সাংস্কৃতিক প্রভাব। কপিরাইট আইন সৃজনশীল কর্মীদের নিগৃহীত হওয়া থেকে রক্ষা করে এবং শিল্প সংস্কৃতির বিকাশ নিশ্চিত করে। আচ্ছা, তথ্য অধিকার ও নিরাপত্তা। তথ্য অধিকার, ঠিক আছে, তো তোমার কিন্তু তোমার ডাটা সিকিউর রাখার অধিকার বা রাইট আছে। অন্য কেউ যেন তোমার কোনো তথ্য চুরি না করে ব্যবহার না করতে পারে, সেটার কিন্তু তোমার অধিকার আছে। বাংলাদেশে তথ্য অধিকার আইন 2009 চালু আছে। আচ্ছা, দর্শন। জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক। এই দর্শন থেকেই এই আইনের উৎপত্তি। মূল কথা, জনগণের অর্থে চালিত বা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকাণ্ড সম্পর্কে জানার অধিকার সকল নাগরিকের আছে। এটি রাষ্ট্রের স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করে। অর্থাৎ তুমি মনে করো ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করবা, কোথায় করবা? অনলাইনে করবা। সেই সব তথ্য যেন তুমি ইন্টারনেটে সহজেই পেতে পারো, সরকারি ওয়েবসাইট থেকে পেতে পারো, তার একটা তোমার অধিকার আছে। আবার দেখা গেল সরকারি চাকরির নিয়োগ হয়, অর্থাৎ মনে করো ডিসি অফিসে কয়েকজন লোক নিবে। এখন তুমি তো ঘরে বসে আছো, তোমাকে তো কেউ জানাবে না, তাহলে কি তোমার চাকরিটা হবে? হবে না। তোমার তো জানার অধিকার আছে যে ডিসি অফিসে কিছু লোক নিয়োগ দিবে চাকরিতে, বা পুলিশে বা নৌবাহিনীতে সেনাবাহিনীতে কিছু লোককে নিবে, কিছু ছেলেকে নিবে। এটা জানার তোমার অধিকার আছে না নাই? অবশ্যই আছে। তাহলে তুমি কিভাবে জানবা? সরকার যদি কোথাও না বলে দেয়, কোনো ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটা প্রকাশ না করে, তুমি জানতে পারবা না। এজন্য সরকার কি করে, তাদের সরকারি ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে। আর তুমি যখনই মোবাইল ফোন থেকে তাদের ওয়েবসাইটে ঢুকবা তখনই তুমি দেখতে পারবা যে কোথায় কোথায় লোক নিবে, কোথায় কোথায় কয়জন লোক নিবে, সেনাবাহিনীতে, নৌবাহিনীতে বা ডিসি অফিসে, তুমি এগুলো সবই দেখতে পারবা। এই তথ্যটা তুমি অনলাইন থেকেই পাবা। এটাই আর কি এখানে বলছে যে রাইট টু ইনফরমেশন, তথ্যের অধিকার। আচ্ছা, এরপর আছে তথ্য অধিকার আইনের প্রয়োগ ও সুফল। ঠিক আছে, এই তথ্য অধিকার আইনের প্রয়োগও রয়েছে, আবার সুফলও রয়েছে। দুর্নীতি হ্রাস। ঠিক আছে, এর ফলে কি হয়? দুর্নীতি কমে যায়। হ্রাস মানে কিন্তু কমে যাওয়া। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে সব জনগণই জানতে পারে যে কোথায় নিয়োগ হচ্ছে এবং তারা অ্যাপ্লাই করতে পারে, পরীক্ষার মাধ্যমে তারাও চাকরি পেতে পারে। স্বচ্ছতা ও জবাবদিহিতা, অর্থাৎ সরকার ট্রান্সপারেন্ট থাকে, সে বলতে পারে যে দেখো আমি কিন্তু তোমাদের সামনে সবকিছু ডেটা দিয়ে রেখেছি। আর কি জবাবদিহিতা, সরকার তখন জনগণকে উত্তর দিতে পারে যে হ্যাঁ এই কারণে আমি এইগুলো করেছি। আর কি মানবাধিকার সংরক্ষণ,
তো আমরা বুঝি। বাধ্যবাধকতা, এই আইনের আওতায় নাগরিকদের অনুরোধের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য সরবরাহ করতে বাধ্য থাকেন। বিশ্বজনীনতা, বিশ্বের বিভিন্ন দেশে এই আইন রাইট টু ইনফরমেশন নামে পরিচিত ও বাস্তবায়িত হচ্ছে। ঠিক আছে, তো রাইট টু ইনফরমেশন হচ্ছে তথ্য অধিকার। তথ্য অধিকার আইনের সীমাবদ্ধতা, এই যে তথ্য অধিকার আইন, এই আইনেরও কিছু সীমাবদ্ধতা আছে, কিছু প্রবলেম আছে। ঠিক আছে, সব তথ্য প্রকাশ করা বাধ্যতামূলক নয়, এটাও মনে রাখতে হবে। সব তথ্য কিন্তু সরকার প্রকাশ করবে না, তাহলে আরো হিতে বিপরীত বা বিপদ হবে। যেমন তোমার ভোটার আইডি কার্ড, তোমার বাবার নাম, মায়ের নাম, মোবাইল নাম্বার, সব তথ্য যদি সরকার একটা ওয়েবসাইটে পাবলিশ করে দেয়, তখন তোমার যে শত্রু সে কিন্তু ওই সব তথ্য কাজে লাগিয়ে তোমার নামে বিভিন্ন অবৈধ কাজকর্ম করতে পারবে। ঠিক আছে, আর ফেঁসে যাবে তুমি। হ্যাঁ, আচ্ছা, এগুলো কেন প্রয়োজন? রাষ্ট্রীয় নিরাপত্তা, দেশের অখণ্ডতা, নিরাপত্তা বা সার্বভৌমত্বের প্রতি হুমকি হতে পারে এমন তথ্য। ঠিক আছে, যে আমাদের বাংলাদেশের কিছু সিক্রেট গোপনীয় বিষয়বস্তু সরকার পাবলিশ করবে না। বাণিজ্যিক ও কারিগরি, কোনো প্রতিষ্ঠানের কৌশলগত, বাণিজ্যিক বা বৈজ্ঞানিক গোপনীয় তথ্য এগুলো সেই কোম্পানি প্রকাশ করবে না। এখন মনে করো দারাজ বা ফুডপান্ডা, এরা কিভাবে ব্যবসা করে, এদের মাসিক আয় ইনকাম কতটা, কাকে কত স্যালারি দেয়, বা তাদের কাস্টমারের ডিটেলস কি, কে কে তাদের পণ্য কিনছে, এসব তথ্য তোমাকে তারা দিবে না। দিলে তো তাদেরই লস, তুমি আবার ওদের মতো আর একটা কোম্পানি খুলে বসবা, তাই না? আবার পরীক্ষা, যেমন পরীক্ষার আগে কি প্রশ্নপত্র দিবে তোমারে সরকার? তাহলে তো আর পরীক্ষা নেওয়াই লাগে না, তাই না? তো প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার আগে প্রশ্নপত্র সম্পর্কিত যাবতীয় তথ্য গোপন রাখা হয়। ঠিক আছে, উপসংহার, একজন দায়িত্বশীল নাগরিকের কি কি করা উচিত, কি কি না করা উচিত আমরা একটু বুঝি। সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ। তোমাকে বুঝতে হবে কোথায় আসক্তি আছে, ফেসবুক, ইউটিউব, তারপরে মোবাইল গেমস, ফ্রি ফায়ার, এগুলো থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, এরপর কি ইথিক্স, তোমাকে ইথিক্স বুঝতে হবে। ইথিক্স মানে কি, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, কোনটা ন্যায়, কোনটা অন্যায়। ঠিক আছে, তোমাকে পাইরেটেড সফটওয়্যার তোমার ব্যবহার করা উচিত নয়। ঠিক আছে, চুরি করা গান, ছবি, ভিডিও, সফটওয়্যার, অ্যাপ এগুলো ব্যবহার করবে না। আর কি, এছাড়াও তোমাকে জানতে হবে যে তোমার কি কি অধিকার আছে, তোমার কি কি তথ্য পাওয়ার অধিকার আছে এদেশে। তো প্রযুক্তি আমাদের বন্ধু, কিন্তু এর অপব্যবহার বা অতি ব্যবহার আমাদের শত্রু। ঠিক আছে, প্রযুক্তি বন্ধুই, ফেসবুক, তারপর কি ইউটিউব, এরা আমাদের বন্ধু, কিন্তু এটা যদি আমরা বেশি বেশি ব্যবহার করি তাহলে তারাই হয়ে যাবে আমাদের শত্রু, আমাদের জন্য বিপদ হবে। তাই আমাদের আসক্তি রোধ করতে হবে। গেম বা সোশ্যাল মিডিয়ায় জীবনকে সীমাবদ্ধ না রেখে অন্যের মেধার মূল্যায়ন করতে হবে এবং পাইরেসি থেকে বিরত থাকতে হবে। ঠিক আছে, অন্যের মেধার মূল্যায়ন, যে এই ছবিটা, এই নাটকটা একটা লোকে বানাইছে, আমি তার থেকে চুরি করে ডাউনলোড করে নিজের স্বার্থে ব্যবহার করব না। ঠিক আছে, আর একটি অধিকার, নিজের তথ্য অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে এবং রাষ্ট্রের স্বচ্ছতায় অংশগ্রহণ করতে হবে। আসুন প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলি। বোঝা গেল? তা আজকের অধ্যায় মূলত কি কি টপিক? কম্পিউটার, গেম, ফেসবুক, ইউটিউব, এদের আসক্তি থেকে মুক্তি হতে হবে। আমাদের ইথিক্স জানতে হবে, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা যাবে না। শিল্পী বা স্রষ্টার পারমিশন নিতে হবে, তার কাজের দাম দিতে হবে, সেজন্য টাকা পয়সা আয় করতে পারে সেটা দেখতে হবে। আমরা যদি তাদেরটা মেরে দেই, হক নষ্ট করি, সেটা উচিত না। আর কি, আমাদেরও কিছু অধিকার আছে, কিছু তথ্য পাওয়ার অধিকার আছে, সেই তথ্য অধিকার সম্পর্কে আমাদেরকে কি সচেতন হতে হবে। বোঝা গেল? তো এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। যারা শেষ পর্যন্ত দেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আর আগামী ক্লাসগুলো এরকমই হবে, আমাদের সাথেই থেকো।